এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, পাবলিক চয়েস অনুষ্ঠানের আজকের এই বিশেষ আয়োজনে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ করিম। একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখন কানাডাতে স্বীকৃত বাংলা টাউন হচ্ছে ড্যানফোর্ট এবং ভিক্টোরিয়া পার্ক, টরন্টোর এই বাঙালি অধ্যুষিত এলাকা। ইতিমধ্যে সিটি কর্তৃক স্বীকৃতি পেয়েছে জায়গাটি বাংলা টাউন হিসাবে। তো ইদানিং আমরা লক্ষ্য করছি যে এই বাংলা টাউনে অনেক লোকজন যারা বাংলাদেশ থেকে নতুন এসছেন তারা কিন্তু ঘোরাঘুরি করছেন। তাদের চোখে মুখে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা লক্ষ্য করেছি, কিন্তু আসলে প্রশ্নগুলি এ ধরনের আমি মনে করি হতে পারে যে আমরা যে ক্যাটাগরিতেই কানাডাতে আসি, আমরা কি এখানে লিগ্যালভাবে থাকতে পারবো, লিগালি আমরা এখানে কাজ করতে পারবো। আবার অনেকেই এসছেন স্টুডেন্ট হিসাবে, তারা ভাবছেন যে আমরা কানাডাতে কিভাবে নিজেদেরকে স্টাবলিশ করব। কিন্তু এই প্রশ্নগুলির উত্তর কে দিবেন? উত্তর দেবেন এমন একজন যার রয়েছে কানাডার RCIC, যেটা লাইসেন্সধারী আমরা বলে থাকি, রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। তো এরকম একজনকে আমরা আজকে এনআরবি টেলিভিশনের পর্দায় আমন্ত্রণ জানিয়েছি, মোহাম্মদ। তিনি আজকে আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিবেন আজকের পাবলিক চয়েস অনুষ্ঠানে। পুরো আয়োজনটি দেখার জন্য আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। নূর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই এনআরবি টেলিভিশনে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে। আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার মুখে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ, বিশেষ করে কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নের উত্তর শোনার জন্য। আমরা জানি যে আপনি এই বাঙালি পাড়ার একজন লাইসেন্সপ্রাপ্ত কানাডিয়ান রেগুলেটেড যে ইমিগ্রেশন সিস্টেম রয়েছে তার লাইসেন্স আপনার রয়েছে। তো আপনার কাছে আমরা বিভিন্ন প্রশ্ন রাখবো। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। মাসুদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এই সময়টুকু, এই সুযোগটুকু দেওয়ার জন্য এনআরবি টেলিভিশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার ব্যাপারে যে সুযোগটার জন্যে। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং এনআরবি টিভি পাবলিক চয়েস অনুষ্ঠানের এনআরবি টিভিকেও অনেক ধন্যবাদ। তো নূর ভাই, প্রথম যে প্রশ্নটি আপনার কাছে আমি রাখতে চাই সেটি হচ্ছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কীভাবে আসলে কানাডাতে ইমিগ্রেশন নেওয়া যায়? অবশ্যই, কারণ কানাডা এমন একটা দেশ, পৃথিবীতে এটাকে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি হিসাবে বলা হয় জিওগ্রাফিক্যালি, and then Canadian government declares this is the heaven of the world. But there is a reason why the Canadian government says this is the heaven of the world. Of course, their social safety net, security, and the quality of life is way better than any other country of the world. So এখানে অনেকগুলো অপরচুনিটিস রয়ে গেছে, যে অপরচুনিটিসগুলোর মাধ্যমে বিভিন্নভাবে আপনি লিগাল ওয়ে এখানে নিজেকে এস্টাবলিশ করা বা সুপ্রতিষ্ঠিত করার সুযোগ রয়ে গেছে। তো এই জিনিসগুলো ম্যানিপুলেট করার জন্য, অথবা সঠিক অ্যাডভাইস নেওয়ার জন্যে, অথবা সঠিক পাথ আপনাকে খুঁজে বের করার জন্যে আপনি সঠিকভাবে এবং রেগুলেটেড লাইসেন্স কনসালট্যান্টের মাধ্যমে সেটা আপনি সঠিক অ্যাডভাইস পেতে পারেন। তো এখন নূর ভাই, কি ক্যাটাগরিতে আসলে এদেশে মানুষ আসছেন? আমরা জানি যে সরাসরি বাংলাদেশ থেকে ইমিগ্রেশন নিয়েও আসা যায়, কিন্তু যারা এই মুহূর্তে আসছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি যে ভিজিটর ভিসা নিয়ে তারা কানাডায় এসছেন, এবং কেউ আসছেন স্টুডেন্ট হিসাবে। তাদের সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে আসলে তাদের ফিউচারটা কি? তারা কি এখানে বৈধভাবে কাজ করতে পারবেন, কিংবা তারা কি নিজেকে কানাডিয়ান সিটিজেন হিসাবে এস্টাবলিশ করতে পারবেন ফিউচারে? Yes, there is so many opportunities even for the visitors, the students. The বিষয়টা হলো যে সে কীভাবে গাইডেড। সে যদি মিসগাইডেড না হয়, দেন তার জন্য অনেকগুলো সুযোগ রয়ে গেছে নিজেকে স্ট্যাটাস কনভার্ট বলে, যেটাকে স্ট্যাটাস চেঞ্জ করে সে নিজেকে ইমিগ্রেশনের সাথে বা পিআরের জন্য নিজেকে মার্জ করে নিতে পারে। ইমিগ্রেশন, রিমেম্বার মাসুদ ভাই, ইজ ওয়ান থিং, ইমিগ্রেশন ইজ নট গোয়িং টু দ্য shop and buy something. Immigration is a process, and you have to have the right
advice from the right people to get the destination and to make this process successful. So for example, আমি বলতে পারি যারা স্টুডেন্ট হিসাবে আসে, আমি স্টুডেন্টের কথাটাই বলি, আপনাকে জানতে হবে যে এই স্টুডেন্ট হিসাবে এখানে আসার পরে তার কি লিগালি সে কি করতে পারবে। সে 20 hours পার উইক কাজ করতে পারবে ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড, অ্যান্ড দ্য ভেকেশন টাইম হি ইজ এলিজিবল টু ওয়ার্ক 40 hours a week। কিন্তু প্রশ্ন হলো, যখন বাংলাদেশ থেকে একজন লোক স্টুডেন্ট ভিসা পায়, দে আর ভেরি হ্যাপি, their parents are happy, relatives are happy, everybody is happy, we got them a Canadian visa. It's a proud, but the reality is completely different. Say একজন ব্যাচেলার ডিগ্রি হোল্ডার ও সিম্পলি হাই স্কুল হোল্ডার, সে কত বছর পড়াশোনা করতে হবে এই দেশে পিআর পেতে হলে বা পাসপোর্ট পেতে হলে, যেটা আমাদের সবারই গোল যে আমি সামহাউ ইফ আই গো টু দ্য ক্যানাডা মেবি আই উইল গেট দ্য পিআর ওর পাসপোর্ট হোয়াট এভার ইট ইজ, বাট দ্যাট গোল টু গো টু দিস গোল, একটা স্টুডেন্টকে কি কত বছর পড়াশোনা করতে হবে এটার জন্য একজন আরসিআইসি প্লাস তার স্টুডেন্ট কনসালটেন্সি আরসিআইসির কাছ থেকে নিতে হবে। এবং নূর ভাই, আপনি যে এই প্রসেসের পাশাপাশি একটা বড় ধরনের খরচেরও তো একটা ব্যাপার রয়েছে, যে এত দিন ধরে স্টুডেন্টশিপ কিংবা লেখাপড়ার খরচ কিন্তু চালিয়ে যেতে হবে। ইয়েস মাসুদ ভাই, এখানে যে বিষয়টা হয়েছে, মিনিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা ক্যানাডিয়ান সিটিজেন অথবা পিআর হোল্ডার, তাদের 3 গুণের সমান টিউশন ফি বেশি পে করতে হয়। আচ্ছা, ফর এক্সাম্পল সে আমি যদি এখানে কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে যাই, আমার যদি টিউশন ফি 7,000 হয় পার ইয়ার, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টিউশন ফি হবে $90,000 to $22,000, সে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি $20,000 পার ইয়ার। So year means is not 12 months. The year means the 2 semester is equivalent to 8 months. So the most of the universities and colleges, they don't offer the courses during the summer time. The question is that's what I'm telling you. So if you get the proper consultancy from the right consultant, and must be RCIC, so he can give you the good direction actually how many years you have to study and where to study and which courses you have to study. মানে কোথায় লেখাপড়া করবেন এটি যদি আপনি সঠিকভাবে জানেন, তাহলে আপনার এই প্রসেসটি অত্যন্ত সহজ হতে পারে। যেমন ফর এক্সাম্পল মনে করেন যে ইন্টারমিডিয়েট পাস করার পরে যদি এখানে আসে, যদি সে ফেডারেল স্কিলড ক্যাটাগরিতে তাকে কোয়ালিফাই করতে হয়, অথবা এটাকে বলে সিইসি, দ্যাট ইজ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, তাকে যদি সেখানে যেতে হয় এবং ফেডারেল স্কোর যেটা সিআরএস বলে, মিনস কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম, সেটা যদি সেই পয়েন্টসে তাকে যেতে হয়, বিকজ দ্য ক্যানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম ইজ কমপ্লিটলি বেসড অন দ্য পয়েন্টস, তাহলে তাকে মিনিমাম 4 years প্লাস 2 years or 1 year 1 to 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। সো মাই কোয়েশ্চেন ইজ দ্যাট একটা স্টুডেন্ট আমাদের দেশের মতো দেশ থেকে এসে 4 years পড়তে গেলে তার $100,000 শুধু টিউশন ফি আসবে। আচ্ছা, তাহলে why people come to me and get the advice? I can tell him, say intermediate pass, maximum 2 years you can study, and then you can merge to the PR program, because there are 10 provinces and 3 territories. Every province has their own immigration system, and the provincial immigration system completely separate from the federal, but there are some common elements that is controlled by the federal, such as admissibility, so security, those things. So একটা স্টুডেন্ট যদি প্রপারলি গাইডেড হয়, তাহলে সে যদি আমার কাছ থেকে কনসালটেন্সি নেয়, আমি যদি তাকে গাইড করি, আমি বলে দিতে পারবো যে ইন্টারমিডিয়েট পাস সে ছেলেটা, অথবা ডিগ্রি পাস সে ছেলেটা, অথবা মাস্টার ডিগ্রি পাস সে ছেলেটা কত বছর পড়তে হবে এখানে তাকে মার্জ করার জন্য পিআর সিস্টেমে, যেটা সবার স্বপ্ন, রাইট? সো একটা লোক যদি আমার কনসালটেন্সির কারণে 2 বছর টাইম সেভ করে, সো হোয়াট ইউ সেভ? 2 years and $50,000 ইউ জাস্ট সেভ টিউশন ফি, plus 2 years you save your time from your life, and the 2 years before you are eligible to apply for the PR program. সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যারা এইমাত্র এনআরবি টেলিভিশনের সাথে যোগ দিলেন, তাদেরকে বলছি যে আজকে কিন্তু এনআরবি টেলিভিশনের পাবলিক চয়েস অনুষ্ঠানে কথা বলছেন এই শহরের, অর্থাৎ কানাডার টরন্টো শহরের RCIC নূর মোহাম্মদ ভাই।
এবং যিনি ইতিমধ্যেই তার একটি চমৎকার অফিস আমরা লক্ষ্য করেছি, যেটির লোকেশন হচ্ছে ড্যানফোর্ড পাড়ায়, যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা 3000 ড্যানফোর্ড এভিনিউ। তো নূর ভাই, আপনার কাছে আরও চমৎকার চমৎকার প্রশ্ন রয়েছে এবং এই প্রসঙ্গে স্টুডেন্টদের কথা তো আপনি বললেন। এখন আপনার কাছে জানতে চাই, যেটির জোয়ার এখন চলছে, যে কানাডায় বেশিরভাগ বাংলাদেশিরা আসছেন ভিজিটর ভিসা নিয়ে, তাদের আসলে ভবিষ্যৎটা কি? ওকে মাসুদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন্স। এখানে একটা কথা আমি বলে রাখি, কারণ আমার সম্পর্কে আমি একটু বলছি, সেটা হলো আপনার জানা উচিত আপনি কার কাছে আপনার দায়িত্বটা দিচ্ছেন আপনার স্বপ্নের পিআরের জন্যে অথবা পাসপোর্টের জন্যে। সেক্ষেত্রে আমি বলে রাখি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা, আমি শুধু আপগ্রেড করার জন্য এই দেশ থেকেও আমি সেনেকা কলেজ থেকে 4 years ব্যাচেলার ডিগ্রিও করেছি। 2016 I was graduated from Seneca College just to upgrade myself. Other than this, I have so many diplomas. So I hope I can better guide than anybody who does not have this type of education to settle in Canada, what he has to do, or our students have to do, or what does not. কিন্তু এই ফাঁকে নূর ভাই, একটি কথা আপনাকে আমি জানিয়ে দিতে চাই, যে যখন আমি ড্যানফোর্ড পাড়ায় ঘোরাঘুরি করি, কারণ ড্যানফোর্ড পাড়া এমন একটি জায়গা যেখানে আমার অবশ্যই আসতে হয় বিভিন্ন কারণে, তো যখন এই যারা নতুনভাবে এসছেন ভিজিটর ভিসায়, একটি প্রশ্ন, তারা সবাই কিন্তু ক্লেম এর কথা বলেন, যে কানাডা এসছো, যাওয়ার দরকার নেই, ক্লেম করে দাও। সো হোয়াট ইজ দ্যাট পার্ট, আপনি একটু এক্সপ্লেইন করবেন? অবশ্যই, থ্যাংক ইউ মাসুদ ভাই। কারণ Canada is a country of law and everybody knows about it. So যারা ভিজিটর হিসাবে আসে, ইয়েস, তারাও চাইলে তাদেরকে এটাকে বলে স্ট্যাটাস চেঞ্জ অর স্ট্যাটাস কনভার্সন, তারাও চাইলে তারা সেই স্বপ্নের পাসপোর্ট অথবা পিআর পেতে পারে। কিন্তু ভিজিটর হিসাবে এসে কেউ কাজ করতে পারবে না। হি ইজ নট অ্যালাউড টু ওয়ার্ক হেয়ার বিকজ হি হ্যাজ নো দ্য ওয়ার্ক পারমিট। হি ইজ এ ভিজিটর, তার স্ট্যাটাস ইজ ভিজিটর। ওকে, ওয়ান, আমার কথা হলো যে এদের জন্য অ্যাডভাইস, যারা শিক্ষিত ভিজিটর এবং লেখাপড়া আছে, তাদেরকে আমি অ্যাডভাইস করব রিফিউজি ক্লেম, যেটা খুব বহুল পরিচিত আমাদের এই কমিউনিটিতে, সেটা না করার জন্যে। মানে আপনি বলেন যাদের দক্ষতা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাদের জন্য ভিন্ন একটি পথও রয়েছে। ভিন্ন অনেকগুলো পথ আছে তাদের জন্য। আচ্ছা, সেইখানে যে অনেকগুলো পথের মধ্যে একটা পথ হতে পারে তার স্ট্যাটাস সে ভিজিটর থেকে সে স্টুডেন্টে শিফট করতে পারে। যদি সে হায়ার এডুকেটেড হয়, তার জাস্ট মেবি 1 year এডুকেশন ইজ এনাফ টু মার্চ টু দ্য পিয়ার। অ্যান্ড ইন দ্যাট কেস, যখন সে ভিজিটর থেকে স্টুডেন্ট বা ক্লেম করবে না, তখন কিন্তু সে ফ্রি, সে এই দেশ থেকে যেতে পারবে, আসতে পারবে, এখানে থাকতে পারবে। মানে আপনি বলছেন যারা ক্লেম করবে তারা আর বের হতে পারবে না? যারা ক্লেম করবে, ক্লেম সেটেল না হওয়া পর্যন্ত না, সেটেল হলেও দে ক্যান নট ফ্রম দিস কান্ট্রি, লিভ দিস কান্ট্রি। দ্য রিজন ইজ দ্যাট সেই যখন ক্লেম করছে, গভর্নমেন্টকে নিশ্চয়ই কিছু না কিছু একটা আমরা বলছি, যে আমার লাইফটা থ্রেটেন টু মাই হোম কান্ট্রি, আই এম নট সেফ অ্যান্ড আই এম নট সিকিউর, মাই ফ্যামিলি ইজ নট সিকিউর, অ্যান্ড the government does not take care of me, and somebody, that's called the state agent and non-state agent. So I am the victim of this such terrorist activities, so my life is threatened. So এই জন্যই আমি এখানে থাকতে চাই। আচ্ছা, সো এটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে। আমরা ওকে, উই আন্ডারস্ট্যান্ড ইউ এস্টাবলিশ দিস দ্য কেস, কারণ I cannot tell you the theft until you are proved. Even you theft something, right? You go to the court, we submit the case to the court, say you win the case, then you are happy, oh I win the case, I got the PR and I can go home. No, you cannot. If you go home, then your PR will be revoked right away. মানে আপনি আগে বললেন যে আমার একটু রিস্ক রয়েছে দেশে যাওয়ার ক্ষেত্রে, এখন পিআর পাওয়ার পরে যে সব ওপেন হয়ে গেল যে নো রিস্ক, এটি আসলে সঠিক উপায় নয়। Of course not. It means because your record is there, and যখন এই পিআরটাকে সোয়েপ করা হবে এয়ারপোর্টে, ইমিগ্রেশনে, তখন তারা আপনার কি স্ট্যাটাসে আপনি এখানে পিআর পাইছেন, ইমিগ্রেশন অফিসার সেটা দেখতে পাবে। আচ্ছা, এখন আপনি যদি দেশে যান, দেন দে উইল টেক ইউ টু দ্য সেকেন্ড অর থার্ড লাইন অর স্পেশাল রুম, অ্যান্ড ইন দ্যাট সিচুয়েশন মেবি ইউ উইল বি ডিপোর্টেড ফ্রম দ্য এয়ারপোর্ট। অ্যান্ড এটাকে বলা হয়, যেটা সোজা বাংলায়, আপনি ইমিগ্রেশন সিস্টেমকে অ্যাবিউজ করে, আপনি গভর্নমেন্টের সাথে মিসরিপ্রেজেন্টেশন করে আপনি এখানে পিআর বা স্ট্যাটাস গেইন করছেন। সো দেয়ার ইজ এ বিগ রিস্ক।
মাসুদ ভাই এখানে একটা কথা আমি বলে রাখি, ইভেন পিআর পাওয়ার পরেও আপনি যদি পাসপোর্ট এবং সিটিজেনশিপও পান, আপনার হাতে ক্যানাডিয়ান পাসপোর্ট, স্টিল দেয়ার ইজ রিস্ক, বিকজ ইউ দ্য ভেরি বিগিনিং ইউ টোল্ড দ্য গভর্নমেন্ট আই এম নট সেফ ইন দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড. You can go anywhere other than your world, other than your home country, because you told the government. Even the government is detected, even after 10 years, 14, 13, 50 years. If you are caught, you are done. Your passport will be revoked. সুপ্রিয় দর্শক, আপনারা নূর মোহাম্মদ ভাইয়ের কাছে শুনতেছেন যে আসলে বিহাইন্ড দ্য সিন কানাডার ইমিগ্রেশন অবশ্যই স্বপ্নের একটি ব্যাপার, যে অনেকে এটি পেতে চান। বাংলাদেশের লোকজন তারা তো অবশ্যই সবসময়, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া অত্যন্ত স্ট্রং, খোঁজ খবর রাখেন, কিন্তু আসলে ভিতরের যে কি খবরগুলি রয়েছে, হোয়াট ইজ দ্য রিয়ালিটি, সেটি আপনারা নূর মোহাম্মদ ভাইয়ের কাছে শুনছেন। তা আমার মনে হয় যে তার কাছে এই রিস্কের পাশাপাশি আরও কিছু সুন্দর ওয়েও রয়েছে কানাডাতে থাকার, সেটি আপনার কাছে আমরা জানতে চাবো। তো নূর ভাই, এর অপোজিটটা একটু বলবেন আমাদের দর্শক উদ্দেশ্যে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে? ডেফিনেটলি দেয়ার ইজ সো মেনি ওয়েজ এখানে আপনার কি বলে যে সুন্দরভাবে সেটেল হওয়া, বিকজ দ্য গভর্নমেন্ট ওয়েলকামস দ্য সিটিজেন, এবং আপনি দেশে যেতে পারবেন। অবশ্যই গভর্নমেন্ট ওয়েলকামস দ্য ইমিগ্রেন্টস। এখানে আমি ইমিগ্রেন্টসের ট্রেন্ডটা একটু বলে রাখি, কেন গভর্নমেন্ট, দেখেন গভর্নমেন্টের 2024 প্ল্যান হলো 485,000 টার্গেট ইমিগ্রেন্টস দে উইল ওয়েলকাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, রাইট? অ্যান্ড দ্য 2025 প্ল্যান হলো 500,000, দ্যাট ইজ 500,000. আচ্ছা। And the minister, the immigration minister, he submitted the report to the parliament from 2026 and onward. Every year they will bring 500,000 people from around the world to this country. So jara ekhane visitor hishabe aজকে আসছেন, most welcome to this country, but remember, as a visitor your status is visitor, you are not allowed to work, but there are so many opportunities to change your status. You are visitors, you can change your status to the student. You are visitors, you can 10 years multiple visa, you can start with an apply for the startup visa if you have ability, and then that we can process the for startup visa. You can go to the, there are some programs, right now the investor programs is closed, but there is a startup visa, you can apply for the startup visa and you can come here with the whole family, with a team to settle down here. But the best way is that, and cheaper way, if you are qualified, if you are intelligent, say if you are a master degree holder or degree holder, or at least 12 plus, what I need only 1 year diploma from here, and that 1 year diploma, then you can go get the open work permit. Look, people get the LMI with expensive, I don't know the figure, it's expensive, so far I know that, but that is once the LMI is finished, then you have to apply for the new LMIA. So if you spend for $25,000 to $50,000 for LMIA, and it is not good totally, because I say it's illegal, definitely. But you can spend some money, 20,000 for 1 year tuition fee, and anytime you can go back home, you can take care of your family. Definitely আমরা যারা এই দেশে ইমিগ্রেন্ট হিসাবে আসি অথবা ভিজিটর হিসাবে আসি, আমাদের অনেক কিছু বিদেশে দেশের বাড়িতে থেকে যায়, সম্পত্তি, অর্থ, ব্যবসা, বাণিজ্য, এগুলিকে গুছিয়ে আনতে হলে আপনি নিয়মিত যাওয়া আসা করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। ওয়ান্স ইউর স্টুডেন্টশিপ ইজ ডান and successfully you can complete 1 year diploma, and then you will be eligible to apply for 1 to 3 year work permit right away, and it's free, open work permit. You can work for anybody, and you can renew this work permit once it is finished yourself. You don't need the consultant. If you don't understand, you can go to the consultant, and years after years you can stay here. So in that situation, if someone comes to me as a visitor, highly educated or educated, I can calculate how much points he needs and how many years he has to study in this country, and how many years he needs the work, the work experience. This is called Canadian work experience. So I can advise the gentleman or gentle lady to apply for the PR. Not only federally, there are provincial nomination is available. So there are some provincial programs that is called the International Student Stream. There is one example I gave you right now, that's Nova Scotia. They have
they have the condition, say, if you want our provincial nomination, you have to study 1 year in our province. So if you study for 1 year in Nova Scotia, you are eligible and manage a job from the employer from Nova Scotia, you are eligible to apply for the provincial nomination. Once you are eligible to apply for the provincial nomination, and if you are accepted by the province, your fare is right there because you got 600 points. এবং আপনার কথা শুনে মনে হচ্ছে যে যেসব প্রসেস আপনি দর্শকদের উদ্দেশ্যে বলছেন এর পিছনে কিন্তু একটা হিউজ মানি সেভিং এর কথাও আমি ইঙ্গিত পাচ্ছি, যে এই প্রসেসগুলিতে আপনি যে বললেন যে এলএমআইএ, তার থেকে এলএমআইএ হচ্ছে যে কানাডার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, রাইট? Yes. আচ্ছা, তো এলএমআইএ যেটি অত্যন্ত এক্সপেন্সিভ, সেটির ক্ষেত্রেও আমার মনে হয় যে আপনার প্রোগ্রামগুলি যে দর্শক যারা শুনছেন, যে আপনারা যদি ইচ্ছা পোষণ করেন একটা হিউজ মানিও সেভ হবে। Masud bhai, thank you very much the questions. I don't know. Jodio, I have no evidence, but I heard about it, but there is no evidence because I am coming to the media right now. Right. I heard about it, but there is no evidence again. LMI is sold out in the market $25,000 to $50,000. You know that the LMI is issued by the government. Acha, It's free. Acha. And then whatever the cost involved with the LMIA, it is supposed to be paid by the employer, not the employee. So this is completely illegal trade. 40,000, 20,000, 25,000 charged to the LMIA, but the very drawback, the most drawback of the LMIA, once the LMIA time is 2 years is over and you have to apply for the new LMIA, means you have to go somewhere else or the same employer and he have to pay that much of money. I don't know, it's 100% illegal trade. Basically, it's a free from the government. এবং মেবি ওই এমপ্লয়ার সেকেন্ড টাইম আপনাকে নাও দিতে পারে, সো যে ইটস পসিবল। এখানে আরেকটা ইস্যু আছে মাসুদ ভাই এলএমআই এর, কারণ ESDC, Employment and Social Development Canada, they have the list. If the employer is not eligible, if he has some complaint about it, and then he will not get the LMIA, there is some penalties as well. There's so many legal issues involved with these things. Okay. But yes, you can go for the LMIA. Before going for the LMIA, you need some calculation. For example, say I need 500 points to qualify the CRS program, federal program. Right. So if I get the LMIA or dual LMIA, if somebody issues that, so I have, say, now I have 450. So if I go the LMIA, you get 50 marks or 200 marks. So it's okay with this Canadian experience, and then you can apply under the Canadian experience class that is called CEC class. That is okay. But the question is that once the LMIA is done and you are done, you have to have the new LMIA. But here is the opportunity. So if you are say for example you are a master degree holder or degree pass, okay? Say you go for a 1 year diploma in this country. After successfully completion of the 1 year diploma, you are eligible for the work permit. And that work permit is renewable years after years, that I'm telling you. It's not like LMI, it's a free work permit. So think about it. In that case, you get the education from this country, you get the training from this country, you get the work permit from this country, and you have a huge potentiality. Not even federally, there is 10 provinces and 3 territories. We have 13 territories altogether. So somewhere we can fix you. Somebody will welcome you. Somebody give you the opportunities to give you the provincial nomination. UPR is there. But the thing is that in that time, the best thing, you can work full time. Your wife can work full time. because কোনো অসুবিধা নেই। No, এখানে কোনো, যেহেতু your spouse relationship ties with your status. আবার এক্ষেত্রে যদি বাচ্চারা থাকে তারাও স্কুলে যেতে পারবে। 18 years up to, it's a free education is Canadian, the system. So if you have 18 years, below 18 years, any kids, even you are under work permit, they get the free education like a Canadian citizen.
থ্যাংক ইউ সো মাচ। তো নূর ভাই, আপনার কাছে চমৎকার চমৎকার তথ্য রয়েছে, কিন্তু সময়ের সাথে আমাদের কাজ করতে হয়। ভবিষ্যতে আমরা আবারও আপনার কাছে আরও চমৎকার তথ্য নেওয়ার জন্য আসবো। তো আজকে আপনি কথা বলছেন এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন পাবলিক চয়েস অনুষ্ঠানে। তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটু বলবেন যে একজন আরসিআইসি হিসাবে যে আপনাকে কেন পাবলিক চুজ করবে, আপনি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন ক্লায়েন্টদেরকে? থ্যাংক ইউ মাসুদ ভাই। অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার সবিনয় অনুরোধ রইল দর্শকদের প্রতি, কানাডা বাংলাদেশে থেকে অনেক কিছুই বোঝা যাবে না, এটা একটা আইনের দেশ। আমি দর্শকদের বলবো, আপনারা অবশ্যই লাইসেন্সড লয়ার ওর আরসিআইসির অ্যাডভাইস নেবেন। আপনারা যদি, যেমন আমরা বলতে পারবো একজন স্টুডেন্টের ভিসা প্রসেস করার সময় যে, অথবা একজন ভিজিটর এই দেশে আসার সময় তার পটেনশিয়ালিটিটা কোথায় এবং কীভাবে সেই দেশে লিগালি সেট হতে পারবে, সেটা একমাত্র একজন লিগ্যাল কনসালট্যান্ট ছাড়া অন্য কেউ আপনাকে বলতে পারবে না। এবং আমি দর্শকদেরকে বলবো, আপনারা অবশ্যই এই দেশের লাইসেন্স লয়ার ওর রেগুলেটেড ইমিগ্রেশন কনসালট্যান্টের পরামর্শ নিয়ে, সঠিক পরামর্শ নিয়ে আপনারা যদি সামনের দিকগুলোতে পদক্ষেপ গ্রহণ করুন, তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। এবং এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখি, আবারও আমি রিপিট করছি, ইমিগ্রেশন ইজ নট ইউ গো টু দ্য শপ অ্যান্ড বাই সামথিং, ইটস এ প্রসেস অ্যান্ড ইউ নিড টু হ্যাভ দ্য রাইট কনসালট্যান্ট অ্যান্ড রাইট অ্যাডভাইস। সো আমি মনে করি যে অ্যাজ এ কনসালট্যান্ট হিসাবে আপনারা যদি আমার কাছে আসেন, অথচ আমি বলতে পারি যে আপনারা মিসগাইডেড হবেন না। সুপ্রিয় দর্শক, নূর মোহাম্মদ ভাইয়ের মুখ থেকেই শুনলেন আসলে একজন আরসিআইসি অর্থাৎ যে কানাডার লাইসেন্স প্রাপ্ত একজন এক্সপার্ট কি করতে পারে আপনাদের জন্যে। টেলিভিশনের পর্দায় আপনারা নূর ভাইয়ের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছেন। তো সুতরাং আপনারা যদি কোনো ধরনের কোনো তথ্যর প্রয়োজন হয়, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র কানাডাতে নয়, বাংলাদেশেও তার একটি কন্ট্যাক্ট নম্বর এবং অফিস রয়েছে। তো যে কোনোভাবেই আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আর আরও একটি বিষয় যেটি না বললেই নয়, কানাডা কিন্তু স্বপ্নের দেশ। অনেকেই স্বপ্ন দেখে কানাডাতে আসেন, কিন্তু এই সামান্য ভুলের জন্যে যে একজন এক্সপার্ট আপনার পাশে নেই, এই সামান্য ভুলের জন্যে স্বপ্ন কিন্তু দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। তা আমরা অবশ্যই আপনাদের জন্য শুভকামনা চাইব। তা আজকে আপনি কথা বললেন পাবলিক চয়েসে, নূর ভাই, এবং এনআরবি টেলিভিশন। আপনি জানেন যে কানাডার প্রথম 24 ঘন্টার বাংলা চ্যানেল এনআরবি টিভি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। থ্যাংক ইউ মাসুদ ভাই। অ্যাকচুয়ালি আমার তো এনআরবি টিভিটা হলো আমার একটা ফেভারিট টিভি চ্যানেল, এবং এটা এমন একটা ভূমিকা পালন করছে গণসচেতনতা যেটাকে বলে, মানুষকে সচেতন করার জন্যে এটা একটা ভাইটাল এবং পায়োনিয়ার ভূমিকা রাখছে আমাদের কমিউনিটিতে। এবং আমি এই জন্য এনআরবি টিভির প্রতি কৃতজ্ঞতা বোধ করছি যে আমাদের কমিউনিটিরকে সচেতন করা বা কমিউনিটির বিভিন্ন বিষয়গুলো নিয়ে এনআরবি টিভি যখন আমাদের কমিউনিটির লোকের কাছে উপস্থিত হয়, যেটা কমিউনিটির লোকের সচেতনতা বাড়ানোর জন্য এবং কমিউনিটি লোকের সামনের দিনগুলোতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই এনআরবি টিভির ভূমিকা আমি বলবো অমূল্যহীন, ইনভ্যালুয়েবল, নট ভ্যালুয়েবল। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি যে পাবলিক চয়েস কিন্তু আপনাদের অনুষ্ঠান। আপনারা যারা কমিউনিটির পাশে রয়েছেন, কমিউনিটির মাঝখানে থেকে কমিউনিটিকে সাহায্য করতে চান বিভিন্ন ধরনের তথ্যর মাধ্যমে, অবশ্যই আপনারা এনআরবি টেলিভিশনের সাথে যোগাযোগ করবেন। আমরা আনন্দের সাথে আপনার অনুষ্ঠান এনআরবি টেলিভিশনে নিয়ে আসব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম। আবারও ধন্যবাদ জানাই সবাইকে এই পাবলিক চয়েস উপভোগ করার জন্যে। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে।